আমার চাচার বিয়ের 9 মাস পেরিয়ে গেছে। আমার নতুন চাচি ছিলেন অত্যন্ত সুন্দর। যখন থেকে আমি চাচার বাড়িতে এসেছি, প্রতিদিন রাতে আমি চাচা আর চাচির মধ্যে ঝগড়ার আওয়াজ শুনতে পাই। একদিন যখন চাচা বাড়িতে ছিলেন না, তখন আমি চাচিকে তাদের ঝগড়ার কারণ জিজ্ঞেস করলাম। চাচি আমার হাত ধরে বললেন, তোমার চাচা আমাকে খুশি করতে পারে না, এটাই আমাদের ঝগড়ার মূল কারণ। এই বলে তিনি আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে ছোটয়ে শুরু করলেন। এরপর হঠাৎ এমন একটা জায়গায় হাত রাখলেন যেখানে রাখার কথা নয়, এবং তারপর, বন্ধুরা, আজকের এই গল্পে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। এই গল্পে আমি একজন ছেলের ভূমিকায় আছি। আমার নাম অনিরুদ্ধ, এবং আমার বয়স 20 বছর। বলার জন্য আমরা শহরে থাকি, কিন্তু আমার বাড়ি একটি গ্রামে। সেই গ্রামে আমার চাচা, চাচি এবং দাদা থাকেন। আমার চাচি অন্যদের জন্য পুরানো বউ হলেও আমার কাছে তিনি এখনও নতুন নববধূ। চাচার বিয়ের 9 মাস পর আমি গ্রামের বাড়িতে আসি। বাবার চাকরির জন্য আমাদের পুরো পরিবার শহরে থাকে। ঠিক তখন আমার প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো শেষ হয়েছে, তাই আমি কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, কারণ আমি আমার নতুন চাচির সাথে বেশি সময় কাটাতে পারিন। আমাদের গ্রামের বাড়িতে ছোট চাচা এবং দাদা থাকেন। তাদের দেখাশোনা করার জন্য নতুন চাচি এসে গেছেন। চাচা এবং চাচির বিয়ের 9 মাস কেটে গেছে। বিয়ের সময় বাবাকে বেশি দিন ছুটি মেলেনি, তাই আমরা তাড়াতাড়ি শহরে ফিরে এসেছিলাম। গ্রামে পৌঁছেই আমি আমার ব্যাগ রাখলাম। তখনই চাচি আমার সামনে এক গ্লাস পানি নিয়ে এলেন। আমি চাচিকে ভালো করে দেখতে পাইনি, কারণ তিনি পানি দিয়ে তাড়াতাড়ি চলে গেলেন। পুরো বাড়িতে চাচি পল্লু ধরে ঘুরে বেড়াতেন। আমার চাচি ছিলেন খুবই নরম ও সজ্জিত। তিনি আমার সাথে তাড়াতাড়ি কথা বলতে চাইতেন না। গ্রামে যাওয়ার পরের দিন আমি আমার বন্ধুদের সাথে পুকুরে সাঁতার কাটতে গেলাম। শহরে এই ধরনের অভিজ্ঞতা হয় না, তাই গ্রামে আসার পর টানা 4-5 দিন আমি পুকুরে সাঁতার কাটতে যাই। এরপর আমি কারো সাথে তার খামার বাড়িতে চলে যাই। সেখানে অনেক প্রাকৃতিক জিনিস ছিল, যা আমাকে খুব ভালো লাগত। তাই পুরো 1 সপ্তাহ আমি মজা করে কাটালাম। 1 সপ্তাহ পর আমার মজা হঠাৎ থেমে গেল, কারণ আমার এক বন্ধুকে তার বোনের বাড়ি যেতে হল। সে তার খামার বাড়ির চাবি আমাকে দিয়ে দিল। এখন আমি যখন ইচ্ছা সেখানে যেতে পারি, কিন্তু তার অনুপস্থিতিতে সেখানে গিয়ে আমি কি করতাম? তাই আমি বাড়িতে থেকেই গেলাম। সেদিন সকাল 9টা বেজে গিয়েছিল, আর আমি এখনও স্নান করিনি। দাদা আমার ম্লান মুখ দেখে ফেললেন। তিনি আমার মুখের ম্লান ভাবের কারণ জিজ্ঞেস করলেন। আমি দাদাকে বললাম, আমার এক বন্ধুকে কিছুদিনের জন্য তার বোনের কাছে যেতে হয়েছে। বাড়িতে বসে আমার বিরক্তি লাগছে। আজ আমার পুকুরে সাঁতার কাটতে যাওয়ারও ইচ্ছে নেই। তখন দাদা বললেন, এটা কোনো ব্যাপার নয়, আজ তোমার চাচি তোমাকে স্নান করিয়ে দেবেন। দাদার এমন কথা শুনে চাচি হতবাক হয়ে আমাকে দেখতে লাগলেন। তিনি খুবই লাজুক ছিলেন, কিন্তু দাদার কথা তিনি অগ্রাহ্য করতে পারলেন না। আমি বাথরুমে গিয়ে চাচির অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর চাচি এসে তার হাত আমার শরীরে বুলাতে লাগলেন। ধীরে ধীরে আমি বেহুশ হতে লাগলাম। তখন আমি বুঝতে পারলাম, কেন গত কয়েকদিন ধরে আমি কারো সাথে ঘোরাঘুরি না করে চাচির প্রতি মনোযোগ দিচ্ছিলাম না। আমি কেন তার সাথে কথা বলার চেষ্টা করিনি? গত 1 সপ্তাহে যদি আমি তার সাথে কথা বলা শুরু করতাম, তবে তিনি আমার সাথে একটু বেশি খোলামেলা হতে পারতেন। স্নান করানোর সময় চাচি একবারও আমার দিকে চোখ তুলে তাকাননি। হয়তো তিনি বেশি লাজুক ছিলেন। একটু কথা বলার জন্য মজা করে আমি আমার শরীরের সাবান তার গালে মাখিয়ে দিলাম। আমার মজার উপর চাচি কিছু বললেন না। স্নানের সময় চাচির মাথা থেকে পল্লু বারবার সরে যাচ্ছিল। তিনি বারবার পল্লু তুলছিলেন। বারবার পল্লু তুলতে গিয়ে তার শাড়ির পল্লু জোরে টেনে গেল। আমি চাচিকে কখনো সে দৃষ্টিতে দেখিনি, কিন্তু চাচি সত্যিই খুব সুন্দর ছিলেন। তিনি তৎক্ষণাৎ নিজের শরীরে পল্লু জড়ালেন এবং বললেন, অনিরুদ্ধ, আমি তোমাকে সাবান মাখিয়ে দিয়েছি, এখন তুমি নিজের শরীরে নিজেই পানি ঢালো। এই কথা বলে তিনি দ্রুত বাইরে চলে গেলেন। আমি আমার শরীরে পানি ঢাললাম এবং তোয়ালে মুড়ে বাইরে চলে এলাম। বাইরে এসে দাদাকে কোথাও দেখতে পেলাম না। বাথরুম থেকে বেরিয়ে আমি সোজা চাচির পেছনে গেলাম। চাচি তার ঘরে শাড়ি বদলাচ্ছিলেন। যখন আমি সেখানে পৌঁছালাম, তখন তিনি কাপড় পাল্টে নিয়েছিলেন। তার ঘরে আমাকে দেখেই চাচি চমকে উঠে বললেন, অনিরুদ্ধ, তুমি পুরো কাপড় পরনি কেন? আমি বললাম, যখন আপনি আমাকে স্নান করিয়ে দিয়েছেন, তখন আমার চুলও মুছে দিন না। আপনার কোমল হাতের স্পর্শ আমার খুব ভালো লেগেছে। এখন থেকে প্রতিদিনই আপনার কাছে স্নান করাবো। আমার কথা শুনে চাচি জোরে না বললেন। তারপর আমি তাকে শান্ত করে বললাম, আমি মজা করছি। আমার প্রিয় চাচির সাথে মজা করার তো আমার একটু অধিকার আছেই। আমার কথায় চাচি হেসে উঠলেন। বাড়িতে আসার পর প্রথমবার তাকে হাসতে দেখলাম। তারপর চাচি আমার চুল মুছতে লাগলেন। আমার চুল মুছার পর চাচি তার ঘর থেকে বাইরে যেতে লাগলেন। তখন আমি তার হাত ধরে জিজ্ঞেস করলাম, আপনি সবসময় এত ক্লান্ত কেন দেখান? সবকিছু ঠিক আছে তো? আমার কথায় চাচি কিছু বললেন না এবং সেখান থেকে চলে গেলেন। সেদিন রাতে আমি চাচার ঘর থেকে তাদের চিৎকার শুনতে পেলাম। চাচার ঘর ঠিক আমার ঘরের পাশেই ছিল। দাদার বাড়িতে একটি বিশেষ ঘর ছিল। তারপরও মাঝে মাঝে তিনি ছাদে ঘুমাতেন। সেদিন রাতে দাদা ছাদে ঘুমিয়েছিলেন, তাই তিনি চাচার চিৎকার শুনতে পাননি, কিন্তু আমি শুনেছিলাম।
আমি আমার ঘর থেকে বাইরে বেরিয়ে চাচার ঘরে উকি দিলাম। তাদের ঝগড়ার কারণ বুঝতে পারলাম। চাচি চাচাকে সময় দেননি এবং ঘুমিয়ে পড়েছিলেন, তাই চাচা রেগে যাচ্ছিলেন। এসব দেখা উচিত ছিল না, এমনটাই আমি মনে করছিলাম। পরের রাতে চাচির অদ্ভুত শব্দ আমার কানে আসতে লাগল। অদ্ভুত সেই শব্দ শুনে আমি চাচির ঘরে উকি দেওয়ার আগ্রহ বাড়িয়ে তুললাম। চাচার ঘরের দিকে মোড় নিচ্ছিলাম, তখন পিছন থেকে দাদা এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? দাদা হঠাৎ ছাদ থেকে নেমে এসেছিলেন। সম্ভবত দাদার আওয়াজ চাচির কানেও পৌঁছে গিয়েছিল, কারণ তার শব্দ হঠাৎ বন্ধ হয়ে গেল। আমার দাদা ৭০ বছর বয়সের ছিলেন, কিন্তু তার বয়সের তুলনায় খারাপ ছিলেন না। দাদার কঠোর শব্দ শুনে আমি মাথা নিচু করে সোজা আমার ঘরে ফিরে গেলাম। পরের দিন সকালে নাস্তা করার সময়ও চাচা এবং চাচির মধ্যে ঝগড়া দেখা যাচ্ছিল। তাদের মধ্যে একে অপরের দিকে যে দৃষ্টিভঙ্গি ছিল তা আমার কাছে স্পষ্ট ছিল। নিশ্চয়ই তাদের মধ্যে কিছু একটা গণ্ডগোল ছিল। চাচা প্রতিদিনের মতো নাস্তা করে নিজের টিফিন নিয়ে দোকানের জন্য বেরিয়ে গেলেন। আগের রাতের চাচির অদ্ভুত শব্দগুলি বারবার আমার কানে বাজছিল। তখন চাচিকে আমার সামনে দেখে আমি খুব লজ্জা পাচ্ছিলাম। নাস্তা করার পর আমি আমার ঘরে চলে গেলাম। মোবাইল দেখার সময় কিছুক্ষণ ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠেই ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম। বাইরে দাদা এবং চাচি কোথাও দেখা যাচ্ছিলেন না। চাচির ঘরের দরজা খোলা ছিল, কিন্তু দাদার ঘরের দরজা বন্ধ ছিল। আমি রান্নাঘর থেকে পানি খেয়ে বাইরে বেরিয়ে আসতেই দেখলাম চাচি দাদার ঘর থেকে বেরিয়ে আসছেন। তিনি বেশ ক্লান্ত দেখাচ্ছিলেন এবং বারবার নিজের হাত খসছিলেন। তার মুখেও যেন ক্লান্তির ছাপ ফুটে উঠেছে, যেমনটা দেখা যায় যখন শরীর ব্যথায় জর্জরিত থাকে। আমাকে দেখেই চাচি বললেন, অনিরুদ্ধ, তুমি বসো, আমি তোমার খাবারের থালা নিয়ে আসছি। চাচি আমার সাথে চোখ মেলাতে পারছিলেন না। আমি ভাবতে লাগলাম, দাদার ঘরে তিনি এতক্ষণ কি করছিলেন যে এত ক্লান্ত হয়ে পড়লেন? চাচার বাড়ির কিছু কিছু বিষয় আমার কাছে বেশ অদ্ভুত লাগছিল। চাচি দেখতে সুন্দরী ছিলেন। গ্রামে আসার পর থেকে আমি লক্ষ্য করেছি দাদা বাড়ির বাইরে কোথাও যাননি। তিনি সবসময় চাচির পেছনেই থাকতেন। এটা আমার কাছে বেশ স্পষ্টভাবে ধরা পড়ছিল। চাচি সবসময় ক্লান্ত দেখাতেন। সাধারণ বাসন মাজা এবং রান্না করার কাজেই কেউ এত ক্লান্ত হয়ে যেতে পারে, এটা বিশ্বাস করা মুশকিল। মাঝে মাঝে আমি দেখতাম চাচা আর চাচির মধ্যে কিছু একটা ঝামেলা চলছিল। হয়তো চাচি চাচাকে সেই সময়টা দিতে পারছিলেন না যা তিনি চাইতেন, এবং তাই চাচা ক্ষিপ্ত হয়ে উঠতেন। প্রতিদিন রাতে চাচার রাগী কণ্ঠস্বর আমার কানেও পৌঁছাত। দুপুরে চাচা বাড়িতে না থাকলে চাচি ঘণ্টার পর ঘণ্টা দাদার ঘরে থাকতেন। যখন তিনি বাইরে আসতেন তখনও তিনি বেশ ক্লান্ত দেখাতেন। ৪ দিন ধরে আমি বাড়িতে ঠিকঠাক মনোযোগ দিতে শুরু করলে আস্তে আস্তে সবকিছু পরিষ্কার হতে লাগল। একবার চাচা দুপুরের সময় দোকান তাড়াতাড়ি বন্ধ করে বাড়ি ফিরে এলেন। তাকে শহরে দোকানের কিছু জিনিস কিনতে যেতে হতো। সেই দিন দুপুরেই তিনি শহরের উদ্দেশ্যে রওনা হলেন। তিনি বলেছিলেন যে পরের দিন সকালে বাড়ি ফিরে আসবেন। শহরে পৌঁছাতেই চাচা জানতে পারলেন যে তিনি যে বৈদ্যুতিক সামগ্রীটি আনতে গিয়েছিলেন তা আনতে আরও ৩ দিন সময় লাগবে। ফলে চাচার শহরে থাকার সময় রাত থেকে ৩ দিনের হয়ে গেল। চাচার শহরে থাকার বিষয়টি শুনে আমার বাবা মা তাকে আরও ৩-৪ দিন বাড়িতে থাকার জন্য বললেন। ফলে চাচা পরবর্তী ১ সপ্তাহ বাড়িতে ফিরবেন না। রোজ ছাদে ঘুমানো দাদা চাচার অনুপস্থিতিতে নিজের ঘরে ঘুমাতে শুরু করলেন। সেই রাতে আমি চাচিকে দাদার ঘরে যেতে দেখলাম। তখন আমি বিষয়টিতে খুব একটা গুরুত্ব দিইনি। মাঝরাতে আমার হঠাৎ করে হাসি পেল, তাই আমি উঠে পড়লাম। পানি খাওয়ার জন্য আমি রান্নাঘরের দিকে যাচ্ছিলাম। তখন দেখলাম চাচি দাদার ঘর থেকে বেরিয়ে আসছেন। তিনি খুবই ক্লান্ত দেখাচ্ছিলেন। দাদার ঘর থেকে নিজের ঘরের দিকে হেঁটে যেতে গিয়ে আমি দেখলাম তিনি প্রায় হোঁচট খেয়ে যাচ্ছিলেন। তার ভারসাম্য ঠিকঠাক ছিল না। এর আগে যে তিনি পড়ে যান, আমি তার হাত ধরলাম। আমাকে দেখে চাচি ভীষণ ভয় পেয়ে গেলেন। আমি তাকে তার ঘরে নিয়ে গিয়ে বিছানায় বসালাম। তারপর জিজ্ঞেস করলাম, চাচি, এতক্ষণ তুমি দাদার ঘরে কি করছিলে? চাচি কিছুই বললেন না এবং শুধু বললেন, আমার খুব ঘুম পাচ্ছে। তারপর চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। চাচির মাঝরাতে দাদার ঘর থেকে বেরিয়ে আসা এবং তার ক্লান্ত মুখ আমাকে কিছু ইঙ্গিত দিচ্ছিল। চাচি আমাকে কিছু বলার জন্য প্রস্তুত ছিলেন না। পরদিন সকাল থেকেই আমি চাচিকে সেই প্রশ্নটি জিজ্ঞেস করার চেষ্টা করছিলাম। দুপুর ৩টা নাগাদ দাদা কিছু সময়ের জন্য বাজারে সবজি আনতে গেলেন। তখন চাচি রান্না করার প্রস্তুতি নিচ্ছিলেন। বাড়িতে তখন কেবল আমি আর চাচি ছিলাম। এই সুযোগটা কাজে লাগিয়ে আমি রান্নাঘরে ঢুকলাম এবং ঢুকেই জিজ্ঞেস করলাম, রাতে আপনি দাদার ঘরে কি করছিলেন? চাচি বললেন, তোমার দাদার কাশি হচ্ছিল, তাই তাকে পানি দিতে গিয়েছিলাম। চাচি মিথ্যা বলছিলেন, এটা আমি বুঝতে পারলাম। পানি দেওয়ার জন্য ৫ মিনিটই যথেষ্ট, কিন্তু আপনি পুরো ৫ থেকে ৬ ঘণ্টা দাদার ঘরে ছিলেন। এ বাড়িতে আসলে কি চলছে? সত্যি করে আমাকে বলুন। এখানে আসার পর থেকেই প্রতিদিন রাতে চাচা আর আপনার ঝগড়ার আওয়াজ আমার কানে আসে। আপনি কেন চাচার সাথে এমন করছেন? চাচার অনুপস্থিতিতে দিনেও আপনি দাদার ঘরে যান, আর এখন তো মাঝরাতে ৫-৬ ঘণ্টা দাদার ঘরে ছিলেন। চাচাকে কি আপনি পছন্দ করেন না? আপনার মনে চাচার জন্য কোনো অনুভূতি আছে কি না?
আমি খুব রাগান্বিত হয়ে চাচিকে প্রশ্ন করছিলাম। তখন তিনি বললেন, তুমি যা বুঝতে চাইছ তাই বুঝতে পার, কিছু কিছু কথা তো তুমি বুঝেই গেছ। শোনো, তোমার চাচা আমাকে সুখী করতে পারেন না, তাই আমি আমার শ্বশুরের সেবা করি। তখন আমি চাচিকে জিজ্ঞেস করলাম, সেবা মানে কি চাচি? চাচি বললেন, এখন তুমি যেটা বুঝতে চাইছ সেটাই বুঝে নাও। এটা বলে চাচি সেখান থেকে চলে গেলেন। তিনি আমার প্রশ্নের সরাসরি উত্তর দিতে প্রস্তুত ছিলেন না। একজন সুস্থ স্বাভাবিক যুবক স্বামীকে ছেড়ে তিনি কেন দাদার পিছনে পড়েছেন, সেটা আমার কিছুতেই বোধগম্য হচ্ছিল না। দুদিন কেটে গেল। সেই রাতে চাচিকে আবার দাদার ঘরে যেতে দেখলাম। তিনি আমাকে কিছুই বলার জন্য প্রস্তুত ছিলেন না। পরদিন দাদার এক বন্ধু বাড়িতে এসেছিলেন। কিছু সময়ের জন্য তিনি দাদাকে গ্রামের পঞ্চায়েতে নিয়ে গেলেন। আমি জানতাম সেখানে দাদার অনেকটা সময় লাগবে, তাই তার তাড়াতাড়ি বাড়ি ফেরার সম্ভাবনা কম ছিল। তখন আমি একটা অজুহাত বানিয়ে চাচিকে সঙ্গে নিয়ে বাড়ির বাইরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। বাড়ি থেকে বেরোনোর সময় আমি চাচিকে বললাম, আমাদের বাজারে যেতে হবে। কিন্তু বাজারে না গিয়ে আমি তাকে আমার বন্ধুর ফার্মহাউসে নিয়ে গেলাম। ফার্মহাউসে পৌঁছাতেই আমার চোখ চাচির উপর আটকে গেল। সেখানে আমরা দুজনেই ছিলাম। চাচি প্রশ্ন করলেন, তুমি আমাকে এখানে কেন এনেছ? আমি মিষ্টি মিষ্টি কথা বলে তাকে ভেতরে নিয়ে এলাম। ভেতরে গিয়ে চাচিকে বললাম, আমি জানতাম বাড়িতে থেকে তুমি সত্যি কথা বলবে না, তাই আমি তোমাকে এখানে এনেছি। এখনই আমাকে সত্যি করে বলো, তোমার আর দাদার মধ্যে কি চলছে? তুমি কি সত্যিই চাচার সাথে সুখী নও, নাকি অন্য কোনো কারণ আছে? তখন চাচি আমার হাত ধরলেন এবং হঠাৎ করে আমার খুব কাছে এসে দাঁড়ালেন। তারপর বললেন, অনিরুদ্ধ, তুমি অযথা বেশি চিন্তা করছ। আমি তোমাকে যা একবার বলেছি সেটাই মেনে না। তুমি অনেক দিন হলো গ্রামে এসেছ, এখানে তেমন কিছু না বুঝেই ঢুকিয়ে থাকার চেয়ে তাড়াতাড়ি নিজের বাড়িতে চলে যাও। না হলে তোমার দাদার মতোই আমাকে তোমারও সেবা করতে হবে। তোমার দাদা আমার কাছ থেকে নিজের ও অন্যদের সেবা নেওয়া খুবই পছন্দ করেন। যেমনভাবে তিনি আমাকে তোমাকে আনতে বাধ্য করেছিলেন, ঠিক তেমনভাবেই তিনি আমাকে তোমার অন্যান্য সেবাও করতে বাধ্য করবেন। যদি তোমার এটা মেনে নিতে কোনো আপত্তি না থাকে, তবে তুমি এখানে বেশি দিন থাকতে পারো। চাচির কথা শুনে আমি তার কাছে গিয়ে দাঁড়ালাম এবং বললাম, যদি আপনার কাছে এগুলো গ্রহণযোগ্য হয়, তবে আমার কাছে কেন হবে না? এটা বলে আমি তাকে এক অন্য নজরে দেখলাম। আমার দৃষ্টি দেখে চাচি মুখ ফিরিয়ে চলে গেলেন। তবুও তিনি আমাকে সত্যি কিছুই বলেননি। চাচি নিশ্চয়ই কিছু না কিছু লুকাচ্ছেন। তারপর আমি চাচির উপর নজর রাখার সিদ্ধান্ত নিলাম। সেদিন যেমন আমি তাকে ফার্মহাউসে নিয়ে গিয়েছিলাম, তেমনি বাড়িতে ফিরিয়ে নিয়ে এলাম। তারপর চাচিকে বললাম যে আমি আমার বন্ধুর কাছে যাচ্ছি এবং সন্ধ্যায় বাড়ি ফির। এটা বলে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। পথে আমার দাদার সাথে দেখা হল। তখন আমি তাকে জানাল যে আমি সন্ধ্যায় বাড়ি ফির। আমি ইচ্ছা করেই দাদা আর চাচিকে একা ছেড়ে দিলাম। দাদা বাড়িতে পৌঁছাতেই আমি অর্ধেক পথ থেকে বাড়ির দিকে ফিরে এলাম। সেদিন দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আমি বাড়িতে নজর রাখছিলাম। দাদা আর চাচির মধ্যে কি হচ্ছিল সবকিছু আমার চোখের সামনেই ছিল। সারাদিন তাদের কথোপকথন থেকে আমি সবকিছু বুঝে নিয়েছিলাম। তাদের উপর নজর রাখার পর রাত ৯টায় আমি বাড়ি ফিরলাম। প্রতিদিনের মতো চুপচাপ রাতের খাবার খেলাম। তাড়াতাড়ি খেয়ে আমি দেখালাম যে আমি আমার ঘরে যাচ্ছি। আমি ঘরে ঢুকে গেলাম, কিন্তু দাদা হাত ধুতে রান্নাঘরে যাওয়ার সাথে সাথেই আমি চুপিসারে তার ঘরে ঢুকে গেলাম। প্রায় ২ ঘণ্টা পর চাচি দাদার ঘরে প্রবেশ করলেন। কিছুক্ষণ পর আমি দেখতে পেলাম চাচি দাদার পায়ের মালিশ করছেন। দাদা তার সঙ্গে খুবই কঠোরভাবে কথা বলছিলেন, যেন তিনি একজন চাচি একটানা ১ ঘণ্টা ধরে দাদার পায়ের মালিশ করে যাচ্ছিলেন। সারাদিন দাদা আর চাচির মধ্যে কি ঘটছিল তা আমি সবটাই দেখতে পেলাম। পরদিন সকালে চাচা যখন বাড়ি ফিরে এলেন, আমি সবার সামনে চাচাকে বললাম, চাচা, এবার আপনি আর চাচি আমাদের সঙ্গে শহরে চলুন। পিতাজি আপনার জন্য একটি ভালো চাকরি খুঁজে রেখেছেন। দাদা শহরে যাবেন না, কারণ তিনি তার গ্রামকে খুব ভালোবাসেন। চাচা শহরে চলে যাওয়ার জন্য রাজি হলেন। তার সম্মতি দেখে দাদা বললেন, রাজেশ, তুমি আর পল্লবী কোথাও যাবে না। তোমরা চলে গেলে আমি এখানে একা কিভাবে থাকব? তখন আমি বললাম, দাদা, চাচা আর চাচি এখানে থাকলেও আপনি তাদের সঠিক মর্যাদা দেন না। আপনি চাচির সঙ্গে একজন চাকরানির মতো আচরণ করেন। গতকাল সারাদিন আমি আপনাদের ওপর নজর রেখেছিলাম। চাচার যে সময়ের প্রয়োজন সেটা চাচি কেন দিতে পারছেন না, সেই কারণও আমি জেনে গেছি। আপনি চাচিকে সারাদিন কাজে ব্যস্ত রাখেন, দুপুরে বিনা কারণে পা মালিশ করান, আর রাতে শুয়ে পড়লেই চাচি এতটাই ক্লান্ত হয়ে যান যে তিনি চাচার সঙ্গে সময় কাটাতে পারেন না। তাই তাদের মধ্যে সবসময় ঝগড়া লেগে থাকে। দাদা, যদি আপনি আপনার ছোট বুকে সম্মান দিতে না পারেন, তবে তাকে নিজের কাছে রাখার কোনো মানে নেই। চাচা আর চাচি শহরে চলে যাচ্ছেন। এটা শুনে দাদার চোখে জল এসে গেল। তারপর তিনি বললেন, রাজেশ, আমাকে ক্ষমা করো। তুমি একজন দরিদ্র পরিবারের মেয়েকে বিয়ে করেছ, এই কারণে আমি খুব রেগে গেছিলাম। সে তার পরিবার থেকে ১ টাকা দানস্বরূপও নিয়ে আসেনি, তাই আমি তাকে চাকরানির মতো ব্যবহার করে নিজের রাগ মেটাচ্ছিলাম। আমি ইচ্ছা করেই তাকে এত কাজে ব্যস্ত রাখতাম যাতে সে ক্লান্ত হয়ে রাতে তোমার সঙ্গে সময় কাটাতে না পারে, আর এভাবেই তোমাদের মধ্যে ঝগড়া লেগে থাক।
এখন যখন অনিরুদ্ধ তোমাদের শহরে নিয়ে যাওয়ার কথা বলছে তখনই বুঝতে পারছি তোমাদের কতটা মূল্য। বিশেষত পল্লবী, আমি হাতজোট করে তোমাদের কাছে ক্ষমা চাইছি, আমাকে মাফ করে দা। তোমাদের ছাড়া আমি এখানে একা কিভাবে থাকব। তখন দাদা চাচা ও চাচির সামনে হাতজোট করে ক্ষমা চাইলেন। চাচা ও চাচি দাদাকে ক্ষমা করে দিলেন, কারণ দাদা তার ভুল বুঝতে পেরেছিলেন। দাদার চাচার প্রতি অগাধ ভালোবাসা ছিল, তাই চাচি কখনোই তার বিরুদ্ধে অভিযোগ করতেন না। তিনি বাবা ছেলের মধ্যে দূরত্ব তৈরি করতে চাইতেন না। তিনি ভাবতেন, আজ না হোক কাল দাদা তাকে বুঝতে পারবেন। এই আশা নিয়ে তিনি দিন কাটাচ্ছিলেন। চাচি তার শ্বশুরের ভুলগুলো ঢাকার জন্য নিজেকে আমার সামনে দুর্নাম করেছিলেন, কিন্তু দাদার কোনো দোষ আমার কাছে প্রকাশ হতে দেন। যখন আমি দাদার আচরণের বাস্তবতা বুঝতে পারলাম, তখনই চাচাকে ফোন করে সবকিছু জানালাম। চাচা আমার কথা মেনে নিলেন। আমার উদ্দেশ্য ছিল দাদাকে তার ভুলের কথা বুঝতে সাহায্য করা। সেই দিন থেকে দাদা তার বুকে যথাযোগ্য সম্মান দিতে শুরু করলেন। দাদার চোখ খুলে গেল যে চাচির পারিবারিক দারিদ্র্য তার সৌন্দর্য বা উদার মনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তিনি বুঝতে পেরেছিলেন যে একজন মানুষের প্রকৃত সৌন্দর্য তার আচরণে, না যে তার সম্পত্তিতে। তাই কাউকে তার অর্থের ভিত্তিতে নয়, তার স্বভাব এবং আচরণ দেখে বিচার করা উচিত। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, আমি তোমাদের কাজল। আজকের এই গল্পে সবার প্রতি আন্তরিক স্বাগতম। মন দিত করে রাখো আর শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো, কারণ আজকের ঘটনা একেবারে রোমাঞ্চে ভরপুর। কখনো ভাবিনি স্কুল থেকে ফিরে এমন দৃশ্য চোখে পড়বে। মনে হয়েছিল বাড়িতে শুধু আমি একা থাকব, কিন্তু সৎমার ঘরের অর্ধখোলা দরজার ফাঁক দিয়ে যা দেখলাম তা আমাকে স্তম্ভিত করে দিল। সেই মুহূর্তটাই যেন নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। আমার পুরো পৃথিবী এক নিমেষে বদলে গেল। এরপর যা ঘটল তা আমাদের সম্পর্কে চিরকালের জন্য রেখে গেল এক অমোচরিত ছাপ। এমন কিছু যা আমরা কেউই ভুলতে পারব না। আমি তখনই স্কুল থেকে ফিরেছি। ক্লান্তিতে শরীর ভেঙে পড়ছে। কাঁধে বইয়ের ব্যাগের চাপ যেন আরও ভারী করে তুলেছে বাড়ি ফেরার পথ। চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা, শুধু পাখার মৃদু ঘূর্ণনের শব্দ। সন্ধ্যার সোনালি রোদ মেঝেতে লম্বা দাগ ফেলে ছড়িয়ে পড়েছে। সবকিছু শান্ত, নিরাপদ, মনে হচ্ছিল আমি সম্পূর্ণ একা। সোফায় ব্যাগ ছুঁড়ে ফেলে ভাবলাম, খেয়ে নিয়ে একটু বিশ্রাম করব। ঠিক তখনই রান্নাঘরের দিকে যেতে যেতে একটা আওয়াজ কানে এল, খুব মৃদু কিন্তু স্পষ্ট। থমকে দাঁড়ালাম। কি শুনছি বুঝতে পারছিলাম না। আওয়াজটা যেন কিসের গুঞ্জন, ফিসফিস শব্দ, কিন্তু তবু কিছু আলাদা। এমন এক আওয়াজ যা শুনলে কোনো পুরুষই নিজেকে সামলাতে পারে না। কান পেতে শুনলাম। আওয়াজ কোথা থেকে আসছে খুঁজে বের করার চেষ্টা করলাম। খুব দূরে নয়, কিন্তু এর মধ্যে এক ধরনের উত্তেজনা। ধীরে ধীরে হলঘরের দিকে এগিয়ে গেলাম। সৎমার ঘরের দরজা একটু খোলা, এতটুকুন যে বিছানার প্রান্ত আর তারও কিছুটা দেখা যাচ্ছে। জানতাম এদিকে তাকানো উচিত নয়, কিন্তু সেই আওয়াজ যেন আমাকে টানতে লাগল। জানালার ফাঁক দিয়ে উকি দিতেই দেখি সৎমা বিছানায় শুয়ে, চোখ বন্ধ, শরীর অর্ধেক বাঁকা। আঙুল দিয়ে নিজের পা থেকে মাথা পর্যন্ত স্পর্শ করছে ধীরে, অবিরাম। ঠোঁট থেকে বেরোচ্ছে মৃদু কাতরানি। এমন দৃশ্য আমি জীবনে দেখিনি। হঠাৎ বুকের ধরফরানি বেড়ে গেল। সরে যাওয়া উচিত, কিন্তু পা যেন জমে গেল। চোখ আটকে থাকল তার দিকে। তার প্রতিটি নড়াচড়া আমার ভেতর অশান্তি জাগাল। সে অসাধারণ সুন্দর দেখাচ্ছিল। পিছনে সরে যাব ভাবতেই সে চোখ খুল। মনে হল ধরা পড়ে গেছি, কিন্তু সে কোনো ক্ষোভ দেখাল না। নরম দৃষ্টিতে তাকিয়ে থাকল, যেন আমাকে ডাকছে। ঠোঁটে এক ফালি হাসি, যা আমাকে আরও ব্যাকুল করল। তারপর সে ধীরে বলল, ভেতরে আসো। গলাটা কেমন মিষ্টি, উষ্ণ। হৃদস্পন্দন যেন থেমে যেতে চাইল। ভয়ে আর কৌতূহলে জড়িয়ে গেলাম। শেষমেশ তার বিছানার পাশে গিয়ে দাঁড়াতেই সে আমার হাত টেনে নিল। স্পর্শে মিশেছিল এক অদ্ভুত উত্তাপ, আশা আর আবেগের সম্মোহন। হাতটা সে নিজের কোমরের কাছে রাখতেই নিঃশ্বাস বন্ধ হয়ে এল। তার ত্বকের নিচে স্পন্দন টের পাচ্ছিলাম, বুকের ঊর্ধ্বমুখী নিম্নমুখী দোলা। সে আস্তে বলল, ভয় পেও না। গলার স্বর এতটাই মিহি যে মনে হলো বাতাসে মিশে যাচ্ছে, তবু তাতে ছিল এক ধরনের মমতা। আমার দৃষ্টি আটকে থাকল তার মুখে। সে আবার কণ্ঠ নামিয়ে বলল, শান্ত হও। মাথা নাড়লাম, কিন্তু বুঝতে পারছিলাম না আমি বেশি ঘাবলে গেছি নাকি উৎসাহে উদ্বেল। তার আঙুলগুলো আমার আঙুলের ফাঁকে জড়িয়ে গেল, যেন দুজনের চলনে একই ছন্দ। প্রতিটি স্পর্শে শরীরে বিদ্যুৎ খেলে যাচ্ছিল। আমাদের ভেতরকার বাঁধন যে প্রতি মুহূর্তে গভীর থেকে গভীরতর হচ্ছে তা টের পাচ্ছিলাম। এ শুধু শারীরিক নয়, এর চেয়েও বেশি কিছু। এক অদ্ভুত মোহ, যেন বাস্তবের চেয়েও সত্যি। সেই মুহূর্তগুলো আমাকে টেনে নিচ্ছিল নিজের দিকে।
বাইরের পৃথিবী ঝাপসা হয়ে এল, শুধু এই ঘর, এই দুজন। ভুল কি হচ্ছিল? তবুও ঠিকই মনে হচ্ছিল। সময় যেন স্লথ হয়ে এল, প্রতিটি নিঃশ্বাস যুগের মতো দীর্ঘ। উত্তেজনা যখন চরমে, সে আমাকে আরও কাছে টানল। তার দেহা আমার দেহে লেগে গেল। গলায় অনুভব করলাম তার নিঃশ্বাসের উষ্ণতা। ঠোঁটগুলো আমার কানের পাশ দিয়ে ঘেঁষে গেল। আবারও ফিসফিস করল, এখানেই থাকো। তার কণ্ঠে নর্মতা, কিন্তু তলায় লুকোনো আগুন। হৃদয় যেন থমকে গেল। যেও না। যাওয়ার কথা ভাবলেও পা সরাতে পারলাম না। আমাদের মাঝের ফাঁক এখন হাতের মুঠোয়। তার ঠোঁট আর আমার ঠোঁটের ব্যবধান অনুর সমান। নিঃশ্বাসের তাপ গায়ে মেখে নিচ্ছিলাম। মনে হচ্ছিল সময় স্থির, পৃথিবী থেমে আছে। আমরা দুজন দাঁড়িয়ে আছি এক অদৃশ্য সীমান্তে, যাকে উপেক্ষা করা অসম্ভব। বাতাসে ভেসে বেড়াচ্ছিল অপেক্ষা, আর তার সামনে আমার সমস্ত শরীর শিহরিত। যখন মনে হল এই মুহূর্ত ভাঙবে, সে আস্তে আমার দিকে ঝুঁকল। ঠোঁটের আঁচড় পড়ল আমার ঠোঁটে। নরম স্পর্শে ভেতর দিয়ে গড়িয়ে গেল উত্তাপের ঢেউ। শুরুটা ছিল সূক্ষ্ম, যেন দুজনেই পরখ করছি, কিন্তু ধীরে ধীরে গভীর হতে থাকল। তার ঠোঁটে জোর বাড়ল, আঙুলগুলো তখনও হাত চালিয়ে যাচ্ছে, যেন জানান দিচ্ছে তার চাওয়া, আমাদের চাওয়া। চুম্বন মৃদু ছিল, কোমল, কিন্তু তীব্র এক আকাঙ্ক্ষায় ভরা, যার অর্থ শুধু আমাদেরই জানা। মনে হচ্ছিল সব লুকোনো ইতরঙ্গ একসাথে উগরে দিচ্ছি। প্রতি স্পর্শ, প্রতি শ্বাস, প্রতি ধরফরানি একাকার। আমরা শেষমেশ মাথা নত করলাম সেই আকুতির কাছে, যা দিনে দিনে জমা হচ্ছিল। একে অপরের মধ্যে এমনভাবে জড়িয়ে গেলাম যে বাইরের কোনো কিছুর খবর রাখলাম না। তার দেহ সামান্য কাঁপছে টের পেলাম, নিঃশ্বাসের শব্দ গুঞ্জরিত হচ্ছিল ঘাড়ের মাঝে। শেষে সে একটু সরে গেল। কপাল আমার কপালে ঠেকাল। চোখ অর্ধেক খোলা, যেন নিঃশ্বাস সামলাচ্ছে। ঠোঁটে হালকা হাসি, তৃপ্তির, যা হৃদয় ভরে দিল। ঠিক আছো তো? জিজ্ঞেস করল ধীরে, প্রায় শোনাই যাচ্ছিল না, কিন্তু স্নেহের স্পর্শে ভরসা জাগল। হ্যাঁ সূচক মাথা নাড়লাম, শব্দ আটকে গেছে গলায়। আবার হাসল সে, আঙুল চুলের ভেতর দিয়ে ঘুরিয়ে নিল। আরেকবার ছুকে গালে ঠোঁট রাখল, তারপর সরে গেল। ঘরে আগের উত্তেজনা এখন কোমল তৃপ্তিতে রূপ নিয়েছে। অনেকক্ষণ চুপচাপ বসে রইলাম। শ্বাস প্রশ্বাস ধীরে স্বাভাবিক হতে লাগল। দেহের উষ্ণতা এখন নরম, পরিপূর্ণ। সে মাথা রাখল আমার কাঁধে। আমি বাহু দিয়ে জড়িয়ে নিলাম তাকে। টেনে আনলাম কাছে, যেন এই ম্লান হতে থাকা আলোয় দুজনাই গলে যাচ্ছি। বাড়ির মৃদু শব্দমালা ঘিরে ধরেছে। কিছু একটা ঘটছে, অসাধারণ, অকল্পনীয়। এই মুহূর্তেই যথেষ্ট। আমাদের মধ্যকার নীরবতা ধীরে ধীরে গলতে লাগল। জানালার রোদ মিলিয়ে এল, ঘরে ছাড়াল নরম আভা। কিন্তু বাতাসে লেপ্টে থাকা উত্তাপ এখনো স্পষ্ট। আমরা দুজনই যেন অপেক্ষায়, কোনো এক অসমাপ্ত ইঙ্গিতের। তার দেহা আমার প্রতি আরও ঝুঁকছে টের পেলাম। হাতটা আমার বুকের ওপর স্থির। স্পষ্ট, আমাদের শুরুটা এখনো শেষ হয়নি। হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছে। ভেতরে অদ্ভুত এক উত্তেজনা আর দিশাহারার ভাব। তার উপস্থিতির প্রতিটি অণু আমার সত্তায় দখল নিচ্ছে। ত্বকের উষ্ণতা, শ্বাসের গন্ধ, সব মিলিয়ে এক মায়াবী আবেশ। সে মাথা ঘুরিয়ে ঠোঁট রাখল আমার গলার কাছে। স্পর্শ যেন সূক্ষ্ম বিদ্যুৎ, আমার অস্তিত্ব কাঁপিয়ে দিল। চোখ বন্ধ করে অনুভব করলাম তার এই আকাঙ্ক্ষা। আবার তাকাতেই চোখে চোখ পড়ল। এবার তার দৃষ্টিতে ভিন্নতা, গভীর, তীব্র। নরমতার নিচে লুকোনো ক্ষুধা। আমার মতোই। কথা নেই, কিন্তু আঙুলের খেলা সব বলে দিচ্ছে। এবার আমি এগিয়ে গেলাম ঠোঁটের খেলায়। কোনো দ্বিধা নেই, কোনো সীমানা খোঁজার চেষ্টা নেই। এই চুম্বন যেন দীর্ঘদিনের চাপা আকাঙ্ক্ষার মুক্তি। তার আঙুলগুলো আমার শার্টের ভাঁজে ঢুকে গেল। টান দিল আমাকে। তার দেহের প্রতিক্রিয়া আমার বিরুদ্ধে। মৃদু নড়াচড়ায় মত্ততা বাড়ছে। যত থামাতে চাই, ততই আসক্তি। সে আমার সৎমা, যে এতদিন দূরে ছিল, আজ আমাদের বাঁধন গভীর করছে। নিজেকে সামলাতে পারছি না। তার হাত গলার পেছনে পৌঁছাতেই সে আমাকে নিচে টানল। বিছানায় পাশ ফিরে শুয়ে পড়লাম। তার দেহা আমার সাথে মিশে গেল। আমি ওপরে ঝুঁকে দেখলাম, তার শ্বাস দ্রুত, চোখে আগুন। হাতটা উকি দিল আমার শরীরের রেখা বেয়ে। আবার ঠোঁট মিলল আমাদের। এবার তার স্পর্শে স্বাধীনতা। পিঠ, কাঁধ ঘুরে ঘুরে খুঁজে পেল সেই জায়গা, যার জন্য আমি অধীর ছিলাম। কোমরের দিকে হাত বাড়াতেই ত্বকের উত্তাপে জ্বলে উঠলাম। পোশাকের কিনারা ছুঁয়ে থমকালাম, সীমা অতিক্রম করছি না তো। কিন্তু সে থামল না। সে পিঠ একটু বাঁকা করল, আমার স্পর্শে সাড়া দিতে। তার দেহা আমার দিকে ঝুঁকল। এবার কোনো সন্দেহ নেই, সে কি চায়। আমার আঙুল যখন তার পোশাকের নিচে পৌঁছাল, শরীরের সেই অংশ স্পর্শ করতেই সে মৃদু কেঁপে উঠল। এই কাতরানি আমার ভেতর নতুন আগুন জ্বালাল। তার হাত আমার চুলে জড়িয়ে গেল, টেনে নীল আরও কাছে।
চুম্বন গভীরতর হল। ঠোঁট হালকা খুলে গেল, যেন আমায় ভেতরে ডাকছে। তার স্বাদ মাদকতায় ভরা, শরীরের টান টান উত্তেজনা টের পাচ্ছিলাম। নিচে তার নড়াচড়া, কিন্তু কেউই থামলাম না। তার হাত ছড়িয়ে পড়ল আমার কাঁধ, বাহু, বুক, যেন তৃষ্ণা মেটাতে পারছে না। আমি দীর্ঘদিন যেভাবে নিজেকে সংযত রেখেছি, আজ সেই দরজা খুলেই গেছে। সে আমার ঠোঁটে কামড় দিল, আঙুল চুলের গোড়ায় চেপে ধরে দেহ উঁচু করল। এই নড়াচড়ায় নতুন তরঙ্গ অনুভূত হল। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। তার গন্ধ, স্বাদ, স্পর্শ সব মিলিয়ে মত্ত হয়ে উঠলাম। শরীরের প্রতিটি কোণ জ্বলে উঠল। বুঝলাম, ফিরে যাওয়ার পথ বন্ধ। একটু পিছিয়ে তাকালাম তার চোখে, নিশ্চিত হতে চাইছিলাম সে কি এখনো আমার সঙ্গে। তার দৃষ্টিতে একই তৃষ্ণা, যতটা আমার। কিন্তু সে থামল না। হাত চলে গেল আমার শার্টের বোতামে, টান দিল নিজের দিকে। এই তার না আমাকে আরও উস্কে দিল। ঠোঁট আবার মিলল, সময়, স্থান সব ভুলে গেলাম। প্রতিটি স্তর ভাঙতে ভাঙতে এগিয়ে গেলাম। তার হাত আমার ত্বকে জ্বালা ছাড়াল, পাগল করে দিল। আমরা সম্পূর্ণ একাত্ম। ঘর ভরে উঠল নিঃশ্বাসের শব্দে, নামের ফিসফিসে, অদৃশ্য আবেগে। মনে হচ্ছিল দীর্ঘদিনের জমে থাকা এই আবেশের কাছে আমরা নতি স্বীকার করছি। সবকিছু নিখুঁত, আমাদের দেহ এক সুরে বাঁধা। তখন কিছুই গুরুত্বপূর্ণ ছিল না, শুধু এই মুহূর্ত, এই মিলেন। যখন সব শেষ হল, সে মৃদু কণ্ঠে বলল, ভেতরেই রেখে দাও। যেন শান্তি পাই, জানতাম এ তো শুধু শুরু। বন্ধুরা, আজকের এই ছোট্ট গল্প এখানেই শেষ। কেমন লাগলো কমেন্টে জানাও। ভালো লাগলে লাইক দিও, শেয়ার করো প্রিয়জনদের সাথে। এরকম রোমাঞ্চকর গল্পের জন্য সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল, আর বেল আইকন টিপে রাখো, যেন কোনো ভিডিও মিস না হয়।